সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজ আলোচনা করব। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি কল্পবিজ্ঞানমূলক গল্প পাগলা গণেশ। এখানে লেখক পৃথিবীর ভবিষ্যতের অবস্থা কীরকম হবে বা হতে চলেছে সেই নিয়েই এই গল্পে আলোচনা করেছেন। দিন দিন মানুষ যেরকম বিজ্ঞান নির্ভর হয়ে পড়ছে, তার উপর ভিত্তি করেই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ জীবনযাত্রা কেমন হতে পারে সেটাই হচ্ছে এই গল্পের মূল আলোচ্য বিষয়। আর এই গল্পটাই যেহেতু পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইনেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেই জন্য আমি তোমাদের সামনে পাঠ্য বইয়ের সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো সম্বন্ধেই তুলে ধরব। লেখক এখানে বলেছেন সালটা 3589। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে 150 বছর আগে থেকে, এবং এখনও অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা 1 মিনিট পর না 100 বছর পর তা জানবার উপায় নেই। আজকাল লেখক বলছেন পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে, তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, আঁকা, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। তবে এসবের মধ্যেও লেখক বলছেন ব্যতিক্রম 1-8 জন আছে। তার মধ্যে অন্যতম পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স 200 বছর। তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। আর গণেশও সকলের মতোই সেই টনিকটা খেয়েছিল, তার ফলে তার মৃত্যু বন্ধ হয়ে যায়। গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনোত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। এই প্রত্যেকটা নাম যে এখানে বলা হয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তাও নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে 2টো লোক এসে বলল, গণেশবাবু কি করছেন? গণেশ তার উত্তরে বলল, কবিতা লিখছি। তা শুনেই তার অবাক হয়ে গেল, বলল, কবিতা? গণেশ তখন অট্টহাস্যে হেসে বলল, আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? কথা যখন তাকে সেই লোকটি বলল, তখন গণেশ তার উত্তরে বলে, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে। কদিন আগেই সন্ধ্যাবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। একদিন হঠাৎ 2টো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল গণেশকে, মশাই অমন বিকট শব্দ করছেন কেন? তখন গণেশ বলে, শব্দ কি? এ যে গান। গান? ওকে কি গান বলে নাকি? ধুর মশাই, এ যে বিটকেল শব্দ। আবার একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। গণেশ বলে, ডিজাইন নয়, এটা ছবি, খেয়ালকুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে
কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, খেয়ে দেয়ে আর কাজ নেই, ছবি। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করেও কোনো লাভ নেই। আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। গণেশের পরিবার বলতে তার পরিবারে 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর 171, ছোট ছেলের 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকেই কৃতিবিজ্ঞানী। তারা অবশ্য গণেশের কাছে আসে না, অন্তত তারা গত 100 বছরের মধ্যে আসেনি। গণেশ তাই তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী আবার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনও কিন্তু ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় আবার পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কাজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাটকাচ্ছে সেই কাগজগুলো। ঘুরছে ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে। তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ, সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে, যদি কারো কাছে পৌঁছয়, যদি তা কেউ পড়ে। আকাশে একটা পিঁপে ভাসছিল, গণেশ কিন্তু সেটা লক্ষ্য করেনি। পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো, নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। অর্থাৎ সেই পুলিশম্যানটা তার ছাত্র। সে বলল, কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? গণেশ মাথা নামিয়ে বলে, না হে না, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না স্যার, কোনো দিন এই জিনিস পড়িনি। তখন গণেশ বলে, তোমার বয়স কত? পুলিশম্যান বলে, 151 বছর। গণেশ বলে, বাচ্চা ছেলে। তখন পুলিশম্যান বলছে, আজ্ঞে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কী যেন ছিল। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আদো আদো বলছিল, টলে টলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ শৈশবে ভাষায় জল, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। গণেশ বলল, থামো, কিছু বুঝলে? লোকটি মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার। আবার যথারীতি পরের দিন সকালে রোজকার মতো গণেশ কবিতা লেখে। এমন সময় একটা বড় বড় পিঁপে এসে সামনে নামলো। স্যার, গণেশ তাকিয়ে দেখলো সেই লোকটি সঙ্গে 2জন মহিলা, একজন সেই পুলিশম্যানের স্ত্রী আর একজন তার মা। পুলিশম্যান বলে, আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে, এরা দুজনেই কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে কবিতা শুনিয়েই ছাড়লো না, গান শোনালো, ছবি দেখালো। 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? 3জনেই মাথা নেড়ে জানায় না। লোকটা বিনীতভাবে বলল, না বুঝলেও আমার মধ্যে কী যেন একটা হচ্ছে। কি হচ্ছে গণেশ জিজ্ঞেস করলো। লোকটা বলে, কিছু ঠিক বোঝাতে পারবো না। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরও 4জন পুলিশম্যানকে নিয়ে। এরা স্যার আমার সহকর্মী, অর্থাৎ সেই পুলিশম্যানের সহকর্মী। কবিতা, গান, ছবির ব্যাপারটা তারা বুঝতে চায়। গণেশ তো খুব খুশি, বলল, বসো বসো। 5জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনলো, গান শুনলো, ছবি দেখলো। কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না, গম্ভীর হয়ে রইল প্রত্যেকে। পরদিন কিন্তু আর সেই পুলিশম্যান এলো না, কিন্তু জনাদশেক লোক এলো। তার মধ্যে আছে পুলিশ, আছে বৈজ্ঞানিক, আছে টেকনিশিয়ান। এরকমভাবে আরও কিছু লোক বাড়তে লাগলো। 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নেমেছিলেন গণেশের ডেরায়। আপনি কী কাণ্ড করেছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল, অর্থাৎ গণেশের কাজগুলোর সে কী করতে লাগলো না, উৎসাহ না দিয়ে তাকে তাচ্ছিল্য করতে লাগলো। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্স করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ এই সমস্ত কথাগুলো শুনে হো হো করে হেসে ওঠে এবং বলে, যাক, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যেরকমভাবে এগিয়ে চলেছি, তাতে হয়তো একদিন সত্যি সত্যি দেখা যাবে যে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে।
আর লেখক তাই সেই ব্যাপারটাকে বোঝানোর জন্যই গণেশের মধ্যে দিয়ে আমাদের পাঠকদের সামনে সেটাকে তুলে ধরেছেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।